ঐক্যমত যদি না হয়, মানে যেই অবস্থানে দেখা যাচ্ছে এখন তো ঐক্যমত নাই, যদি না হয় ঐক্যমত তাহলে আসলে কি হবে? বাংলাদেশের 8টা জেলাতে ঘুরেছি গত মাস দুয়ে। আমার উপলব্ধি হচ্ছে যে মানুষ চায় এই সরকারটা সফল হোক। জাতিসংঘ কি আসলে ঐক্যমত প্রতিষ্ঠায় এই সময় বিশেষ প্রেক্ষাপট বা পরিবর্তিত প্রেক্ষাপটে কোনো কাজ করতে পারে? এই আগের অভিজ্ঞতাগুলো আমাদেরকে এখন সমৃদ্ধ করেছে, যে কারণে আপনি লক্ষ্য করবেন যে বড় দলগুলো কিন্তু অনেক সামনে এগিয়ে এগিয়ে তারা সংস্কারের প্রস্তাবনা দিচ্ছে। ছাড়টা কে কার জায়গা থেকে কেমন দেবে বলে আপনি মনে করেন, এবং ছাড় দেওয়ার সেটাই পরে আসলে এখন নির্বাচনটা কবে হবে বলে ধারণা করতে পারেন কিছু? এইটা আমি আমার ব্যক্তিগত ধারণা, সেটা হচ্ছে যদি আমি দুইটা টাইম লাইন, মানে শর্ট টাইম লাইন ডিসেম্বর, লং টাইম লাইন জুনও ধরি, আপনি কোনো একটা জায়গায় এর মধ্যে কোনো একটা জায়গা আপনি পাবেন সেটা। আপনার সেই মানে সেই আশ্বাস বাণীর মতোই মনে হয় ডক্টর ইউনুস যেমন বললেন, সামনের রোজারিতে হয়তো, তারপরে রোজারিতে হয়তো, তারপরে, এরকম একটা আশ্বাস বাণী মনে হয়, হয়তো সান্ত্বনা বাণীও কখনো কখনো মনে হয়, কারণ আপনার সাথেই কয়েক বছর যাবৎ, মানে অনেক বছর যাবৎ ধরে এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, কবে যাবে কবে যাবে, এই জন্যই আসলে এরকম করে প্রশ্নটা করলাম। যাই হোক, আমরা আবার আমার দেশের পরিস্থিতিতে ভেতরের যেগুলো হলো, ডক্টর ইউনুসের সাথে জাতিসংঘ মহাসচিবের বৈঠকে ডক্টর ইউনুস বলছিলেন যে যদি রাজনৈতিক দলগুলো যদি সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ নিয়ে একমত হয় তবে নির্বাচন ডিসেম্বরে, আর যদি বৃহৎ সংস্কার প্যাকেজ নেয় তাহলে নির্বাচন আগামী বছর জুনে। যদিও আমরা সম্প্রতি ডক্টর ইউনুসকে বারবারই ডিসেম্বরে নির্বাচন এরকম একটা বিষয় বলতে শুনেছি, এখন সংক্ষিপ্ত প্যাকেজ আর যদি বৃহৎ প্যাকেজ। আমরা যখন গত বছরের ডিসেম্বরে ডক্টর ইউনুস প্রথম নির্বাচন প্রসঙ্গে বললেন, তখনও প্রধান প্রধান সংস্কার, অল্প কিছু সংস্কার, কাঙ্ক্ষিত মাত্রার সংস্কার, এই শব্দগুলো তিনি ব্যবহার করেছিলেন। এখন যেটি বলছেন, যদি রাজনৈতিক দলগুলো যদি একমত হয়, তখনও একমত হবার কথা বলেছেন। কিন্তু আমরা যেটি দেখছি এখন, তো নানা বিষয়ে, বিশেষ করে নির্বাচনের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমতই না, একটা বিভক্তি তৈরি হয়েছে। গণপরিষদ ভোট আগে নাকি জাতীয় নির্বাচন, একদল বলছে জাতীয় নির্বাচন, অনেকে আবার স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে জুড়ে দিচ্ছেন অনেকগুলো বিষয়। বিচার আগে হতে হবে, তারপর নির্বাচনের প্রসঙ্গগুলো আসছে, বিচারের আগে নির্বাচনের কথা মুখেও তোলা যাবে না, তুললে বেইমানি হবে, এরকম বিষয়গুলো কথার মধ্যে চলে আসছে। এতটাই দ্বান্দ্বিক অবস্থানে ঐক্যমত যদি না হয়, মানে যেই অবস্থানে দেখা যাচ্ছে এখন তো ঐক্যমত নাই, যদি না হয় ঐক্যমত তাহলে আসলে কি হবে? ঐক্যমত হলে ডিসেম্বরে অল্প কিছু সংস্কারের নির্বাচন, আর বৃহৎ সংস্কারে হলে জুনে। আর ঐক্যমতে পৌঁছানো না গেলে কি হবে? আর না গেলে তো সেটা আমরা আরেকটা সংঘাতময় পরিস্থিতিতে পড়ব, এবং সেটা আমার ধারণা বাংলাদেশে কেউই চায় না। এটা অন্তর্বর্তী সরকারও চান না, রাজনৈতিক দলগুলোও চায় না, এবং জনগণের যদি বলেন তারাও চায় না। আমি নিজে বাংলাদেশের 8টা জেলাতে ঘুরেছি গত মাস দুয়ে। আমার উপলব্ধি হচ্ছে যে মানুষ চায় এই সরকারটা সফল হোক, সংস্কার প্রক্রিয়াটা সফল হোক, সকলের অন্তর্ভুক্তমূলক একটা নির্বাচন হয়ে একটা টেকসই গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা যাই। এবং এখানে আরো একটা জিনিস আমি আপনাকে, মানে আপনার মাধ্যমে দর্শক বন্ধুদের বলবো, সেটা হচ্ছে যে আমরা যখন কথা বলছি আমরা কিন্তু আগের অভিজ্ঞতার আলোকেই আমরা বলছি। কিন্তু আমি যখন লোক, যারা এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, অন্যরাও আছেন, তাদের সাথে কথা বলি, তারা কেউ কিন্তু এখনকার এই প্রক্রিয়াটা বা উদ্যোগটা ব্যর্থ হোক এই কথা কিন্তু কেউ বলছে না। তারা পদ্ধতি নিয়ে কথা বলছে, সময় সময় নিয়ে কথা বলছে। আমার ধারণা এটা, আমি ধরেন আমি বাইরে যেহেতু কাজ করেছি, এরকম আহ সংঘাত ক্লিষ্ট জনগোষ্ঠী বা দেশ কিভাবে উত্তরণ ঘটেছে সেটা দেখবার খানিকটা সুযোগ হয়েছিল। এখন এই একটা সহমত বা ঐক্যমত্যে আপনাকে আসতে হবে। সেটা সবার জন্য, সবার দাবি সবগুলো হয়তো থাকবে না, তাও কিছু ছাড় কিছু গ্রহণ এর মধ্য দিয়ে, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আসবে। আমার ব্যক্তিগত ধারণাটা বলতে পারি, আমার ধারণা বাংলাদেশে এখন যেই জায়গায় বাংলাদেশ আছে, সেই জায়গায় সকলেই, কেউই এই দায়িত্ব নেবেন না যে এই প্রক্রিয়াটা তারা ব্যর্থ হওয়ার জন্য তারা দায়ী। এটাই কিন্তু একটা আমার কাছে মনে হয় রক্ষা কবচ হিসেবে কাজ করছে। আমি একটা দৃষ্টান্ত দিই। গতকাল বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান যিনি তারেক রহমান সাহেব বলেছেন, আমি প্রথম বলে শুনলাম যে বিএনপি ক্ষমতায় গেলে যে অন্যায়গুলো হয়েছে তার বিচার করবে। তার অর্থটা কি? মির্জা ফখরুল সাহেবও কিন্তু তরুণ প্রজন্মের জন্য একটা, তিনি বলেছেন তাদের সম্পর্কে যে তোমরা এত উত্তেজিত হওয়ার কিছু নাই, এটা না, এটা আমরা আলাপ আলোচনা করতে পারবো। কাজেই সকলের মধ্যে একটা উপলব্ধি আছে। আমি জানি আপনি বলবেন পোস্টারিং আছে,
আমি এটা চাই, আমি এটা চাই। কিন্তু এটাও সত্যি কথা যে আলাপ আলোচনা এবং আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা ঐক্যমত্যের জায়গায় পৌঁছতে হবে। এখানে সকলকেই ছাড় দিতে হবে, সকলকে কিছু পেতে হবে, সকলে কিছু পাবে, সকলে কিছু ছাড়বে। এর মধ্য দিয়ে কিন্তু এই কনসেনসাসটা তৈরি হয়। এবং আমার ধারণা অনেকগুলো জায়গায় কিন্তু ইতিমধ্যে কনসেনসাস হয়ে আছে। যেমন ধরুন, আমি দু একটা এক্সাম্পল বলি। প্রধানমন্ত্রী ক্ষমতা সীমিত করতে হবে, এটা নিয়ে কিন্তু সব দলের মধ্যে কনসেনসাস আছে। প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের মধ্যে ক্ষমতা ভারসাম্য আনতে হবে, এটা নিয়েও আছে। যিনি তারপরে আপনার কি বলা যায় যে সংসদ, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হওয়ার, হবে কি হবে না, এটা নিয়েও এক ধরনের সহমত কিন্তু আছে। কাজেই আপনি দেখবেন যে অনেকগুলো জায়গাতে কিন্তু সহমত বা ঐক্যমত হয়ে আছে। তো কাজেই এই জায়গাগুলোতে এগুলো কিন্তু ভাইটাল যায়, ভাইটাল যায়, ক্রিটিক্যাল যায়। এখন যে জায়গাগুলো নিয়ে এখন নির্বাচন নিয়ে আপনি বলছেন, নির্বাচনে যেটা পার্লামেন্ট ইলেকশন না গণপরিষদের ইলেকশন হবে ইত্যাদি ইত্যাদি, এগুলো নিয়ে আলাপ আলোচনা হলে আমার ধারণা একটা কমন জায়গা বা কমন গ্রাউন্ড পাওয়াটা খুব কঠিন হবে না। কারণ হলো আমি যেটা বলছিলাম, এখনকার প্রেক্ষাপটে কোনো একটা এই ব্যবস্থাটাকে ক্ষতিগ্রস্ত করার দায়িত্ব নিতে চাইবেন বলে আমার মনে হয়। তাহলে আসলে সেটাই ছাড়টা কে কার জায়গা থেকে কেমন দেবে বলে আপনি মনে করেন? এবং ছাড় দেওয়ার সেটাই পরে আসলে নির্বাচনটা কবে হবে বলে ধারণা করতে পারেন কিছু? এইটা আমি আমার ব্যক্তিগত ধারণা, সেটা হচ্ছে যদি আমি দুইটা টাইম লাইন, মানে শর্ট টাইম লাইন ডিসেম্বর, লং টাইম লাইন জুনও ধরি, আপনি কোনো একটা জায়গায়, এর মধ্যে কোনো একটা জায়গায় আপনি পাবেন। সেটা কোন জায়গায় হবে সেটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে নির্ধারিত। এখানে জাতিসংঘ ঐক্যমত প্রতিষ্ঠায় সহযোগিতার কথা বলছে। আম, জাতিসংঘ আসলে এখানে কিছু করতে পারে কিনা? মানে এর আগেও আমরা বিভিন্ন সময় দেখেছি জাতিসংঘের পক্ষ থেকে অনেক দূত এসেছেন, যেমন তারানকো, অস্কার ফার্নান্দেজ তারানকো এসেছেন, তার আগে স্যার স্টিফেন নিনিয়ার এর কথা আমরা জানি, তিনি এসেছেন, এরকম বিভিন্ন সময় এসেছেন, কিন্তু খুব কাজে লাগে নাই। জাতিসংঘ কি আসলে ঐক্যমত প্রতিষ্ঠায় এই সময় বিশেষ প্রেক্ষাপট বা পরিবর্তিত প্রেক্ষাপটে কোনো কাজ করতে পারে? যে যে বিষয়টা বললেন তার মধ্যে একটা ছোট্ট জায়গা যোগ করে দিই। জাতিসংঘ সহায়ক ভূমিকা পালন করছে, মূল চরিত্রে অভিনয় করতে হবে আমাদের লোকজনকে, আমাদের লোকজনকে সিদ্ধান্ত নিতে হবে, জাতিসংঘ সহায়তা করতে হবে। কাজে আগে যেটা বলছেন, সেখানে বিবদমান পক্ষ, তারা তো কেউ কনসেশন দিতে রাজি হয়নি তো, এবং তারা মনে করেছে যে আমার সবটাই নিতে হবে, এবং সেটাই হয়েছে। এবং হওয়ার কারণেই তো আমরা 2006-07 সালে একবার এরকম হিকাপের মধ্যে পড়েছি, এখন 24 সালে এসে আবার একটা হিকাপের মধ্যে পড়লাম। তো কাজেই আমার ধারণা এই আগের অভিজ্ঞতাগুলো আমাদেরকে এখন সমৃদ্ধ করেছে। যে কারণে আপনি লক্ষ্য করবেন যে বড় দলগুলো কিন্তু অনেক সামনে এগিয়ে এগিয়ে তারা সংস্কারের প্রস্তাবনা দিচ্ছে। তার অর্থ কি, তারা নিজেরাও উপলব্ধি করছে যে আমরা আগে যেভাবে করেছি এখন এইভাবে হবে না, কারণ মাঠের বাস্তবতা বদলে গেছে। এটা বাংলাদেশের মানুষ, নিশ্চিত। একটা নতুন প্রজন্ম এখন ভিন্ন চিন্তা করছে। কাজে আমি মুক্তিযুদ্ধের মানুষ হিসেবে বলতে পারি, আমাদের প্রজন্মে আমরা যখন এদের মতো বয়স ছিল, তখন আমরা একটা ভিন্ন চিন্তার ফসল হিসেবে কিন্তু বাংলাদেশ তৈরি হয়েছিল মুক্তিযুদ্ধের মধ্যে। আজকের তরুণ প্রজন্ম একটা ভিন্ন চিন্তা করছে, এবং এই চিন্তাটাই ভবিষ্যতে বাস্তবায়িত হবে। এখন কে কিভাবে এর সাথে সংশ্লিষ্ট হবেন সেটা তাদের বিষয়, কিন্তু আমি আশাবাদী হতে চাই, কারণ আমি তরুণ প্রজন্ম যখন কথা বলছে তখন আমি বুঝতে পারি যে বাংলাদেশের ভবিষ্যৎ ভিন্ন পথে হাঁটবে। এবং সেটা আমি মনে করব, এখন তারুণ্যের যে শক্তি আমি দেখছি, তাতে আমি আশাবাদী হব, এবং বাংলাদেশ, আমার বিশ্বাস, আহ ভবিষ্যৎটা ভালোই। ৯০-এর সময়ও একরকম এরকম কনসেনসাস হলো। তখন তো সব তরুণই। যারা আন্দোলন করেছেন তখনও তরুণ, তখন রাজনীতিবিদরা, এখন যারা রাজনীতিবিদরা প্রতিষ্ঠিত বা সিনিয়র রাজনীতিবিদ, তখন তারাও তরুণ। তখন তাদের যে আন্দোলন, তারা তখন যে সহমত, কনসেনসাস হলো, রূপরেখা হলো, তারপরে সেগুলো তারা বেমালুম ভুলে গেলেন। তারা প্রতিশ্রুতি দেন, প্রতি প্রতি নির্বাচনের আগে ইশতেহার ঘোষণা করেন, বেমালুম ভুলে যান, ইশতেহারের প্রধান প্রধান বিষয়গুলোই ভুলে যান। মানে এখনও সামনের দিনে এই উপলব্ধি থেকে মনে রাখবেন, আশাবাদী আপনি হচ্ছেন। সেই আশাবাদের মাত্রাটা আসলে কতটা? আমি আশাবাদী হচ্ছে, তার কারণ হচ্ছে আগে ক্ষমতার পরিবর্তন হতো, এখন ব্যবস্থার পরিবর্তন নিয়ে চিন্তা হচ্ছে। যে ব্যবস্থার পরিবর্তন যখন বলছেন, সেটা ক্ষমতার বলয়ের অনেক বাইরের বিষয়গুলি নিয়ে আলোচিত হচ্ছে। এবং আমার ধারণা এই সংস্কার কমিশনগুলো
সেই বিষয়গুলোই অ্যাড্রেস করার জন্য তারা এখন চেষ্টা করছে। এবং যেটা একটা বলা হচ্ছে, আমি জানি এটা আমার আন্দাজ, যে তারা একটা জুলাই ডিক্লারেশন যেটা বলতে চাচ্ছে বা একটা সনদের কথা যেটা বলছে, আমার ধারণা সেই সনদটা সমস্ত রাজনৈতিক এবং রাজনৈতিক অ্যাক্টরদেরকে ওখানে কমিটমেন্টের মধ্যে নিয়ে আসবে, যে তারা যেই যাবেন তারা এই কাজগুলো সম্পূর্ণ করবে। সেটা যদি হয় তাহলে আমি মনে করব যে শুধু ক্ষমতা পরিবর্তন না, সামাজিক চাপের মধ্যে তাদেরকে কাজ করতে হলে তখন তারা যে অঙ্গীকার বা প্রতিশ্রুতি দেবেন তার থেকে বেরিয়ে যাওয়ার খুব একটা সুযোগ জি। থাকবে।